আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কে লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা এনএসআই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকে আমি এনএসআই ইংলিশ কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যে কোন ধরনের কোশ্চেন আপনার এক্সামে থাকবে, এগুলোকে আপনি কীভাবে খুব সহজে সলভ করতে পারেন, এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই রিলেটেড যত কোশ্চেনই আপনার এক্সামে আসবে আপনি আশা করি খুব সহজেই এগুলোকে সলভ করতে পারবেন। একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। দেখুন, এখানে আছে দ্য ট্রেন ড্যাশ বিফোর মাহিন রিচড দ্য স্টেশন। এখানে ফিল ইন দ্য গ্যাপসে কি লেফট হবে নাকি হ্যাড লেফট হবে? দেখুন, এখানে আছে বিফোর। আমরা জানি বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোরের পরে হয় আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। বিফোরের পূর্বে হচ্ছে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে হচ্ছে হ্যাড লেফট হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আমরা একটু ক্লিয়ারলি বোঝার জন্য আরও কয়েকটা এক্সাম্পল দেখি। দেখুন, এখানে আছে আই কমপ্লিট মাই ওয়ার্ক বিফোর। এই বিফোর অর্থটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, তার মানে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে, যে হেডের পরে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কমপ্লিট আছে, এখানে হবে কমপ্লিটেড। তো বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স, আর অপোজিটে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, এটা একটু মনে রাখবেন। এরপর দেখুন আফটার। আফটার শব্দের অর্থ হচ্ছে আপনার, আমরা জানি কি পরে, তো আফটার পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর অর্থ হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আর আফটার অর্থ হচ্ছে পরে, আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট। দ্য স্টুডেন্টস স্টুড আপ আফটার দ্য টিচার এন্টার দ্য রুম। তো এখানে এন্টার আছে, আমরা জানি আফটারের পরে সবসময় কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে হবে হ্যাড এন্টার্ড হবে। তো এটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। তো আপনি এভাবে খুব সহজে এগুলোকে মনে রাখতে পারেন। এরপরে আছে মুভিন অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। এখানে আমরা জানি অলওয়েজ থাকলে সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অলওয়েজের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এখানে কি স্পিক হবে নাকি স্পিক্স হবে? তো এখানে মুভিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবশ্যই এখানে ভার্বের সাথে এস বাই এস আপনার যোগ করতে হবে। আরও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পর আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। ট্রিক্সটা হচ্ছে অনু আর ডগস, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো উতে হচ্ছে আপনার অফেন, এনতে হচ্ছে আপনার নর্মালি, আর ইউতে হচ্ছে আপনার ইউজুয়ালি। এটা হচ্ছে অনু। আর এর এতে হচ্ছে অলওয়েজ, আরতে হচ্ছে রেগুলারলি, ইতে হচ্ছে এভরিবডি, আর ডগসের ডিতে হচ্ছে আপনার ডেইলি, উতে হচ্ছে অকেশনালি, আর জিতে হচ্ছে জেনারেলি, এসতে হচ্ছে আপনার সামটাইমস হবে। তো কিছু এক্সাম্পল দেখি। দেখুন, এখানে আছে দে ভিজিটেড দ্য প্লেস অফেন। তো এখানে অফেন যেহেতু আছে, তো আমরা জানি অফেন থাকলে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। দেখুন, এখানে প্রথমটাই অফেন দেওয়া আছে, তো এখানে ভিজিটেডের জায়গায় হবে কি, ভিজিট হবে। এরপর দেখুন শি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। তো রেগুলারলি থাকলে আমরা জানি কি, রেগুলারলি থাকলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এখন অনেকেই মনে করতে পারেন যে অ্যাটেন্ড তো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়াই আছে। না, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে আপনার এস বাই এস যোগ করতে হবে। এখানে অ্যাটেন্ডস হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো এভাবে খুব সহজে আপনি এগুলোকে মনে রাখতে পারেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপরে দেখুন, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ এ রিপ্লাই ফ্রম ইউ। এখানে ফিল ইন দ্য গ্যাপসে কী হবে, আমরা জানি কি, যে লুক ফরওয়ার্ড টু, এরপরে হচ্ছে আপনার উইথ এ ভিউ টু, এগুলোর পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে আছে লুক ফরওয়ার্ড টু আছে, এখানে হবে রিসিভিং হবে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন, জারিন ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। তো এখানে ইন্টারেস্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে আমরা বুঝি যে নাউনগুলোকে কাউন্ট করা যায় না, সেটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে সবসময় লিটল বসে। আর যদি এখানে কাউন্টেবল নাউন থাকতো, কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় ফিউ বসে। যদি বলি কি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তো এখানে ফ্রেন্ডস শব্দটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ফ্রেন্ডস কিন্তু কাউন্ট করা যায়, গণনা করা যায়, এজন্য এর পূর্বে ফিউ বসছে। এরপরে দেখুন, লাইফ ইজ ড্যাশ শর্ট টু অরি অ্যাবাউট। তো আমরা জানি যে টু ডট ডট টু,
মানে এখানে তো টু দেওয়াই আছে, তার মানে এখানে হবে আপনার টু। এটার অর্থ হচ্ছে লাইফ ইজ টু শর্ট, জীবন এতই ছোট যে টু ওরি অ্যাবাউট, এটা নিয়ে আপনার দুঃখ করার কিছু নাই। এরপর দেখুন, হি কুড নট সাকসিড ডিসপাইট ওয়ার্কিং হার্ড, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে এখানে জানতে চাইছে। তো আমরা জানি যে ইন স্পাইট অফ, ইনস্পাইটের সাথে সবসময় অফ হয়, কিন্তু ডেসপাইট শব্দের সাথে কখনো অফ হয় না। তার মানে এখানে নো ওয়ার্ড ইজ মিসিং, এখানে এই সেন্টেন্সে কোনো ভুল নেই, এখানে ডেসপাইটই হবে, ডেসপাইটের সাথে কখনো অফ হবে না। তো আপনি এভাবে খুব সহজে এগুলোকে সলভ করতে পারেন। এরপরে দেখুন, এখানে আছে ইউ ক্যান আস্ক ড্যাশ হেল্প বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার। এখানে আস্ক, আমরা জানি আস্কের সাথে প্রেপোজিশন সবসময় ফর হয়, মনে রাখবেন প্রেপোজিশন থেকে আপনার অ্যান্সার 2-3টা কোশ্চেন থাকবে, তাই প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু ভালো করে পড়ে নেবেন। তো এখানে আস্ক ফর অর্থ হচ্ছে সাহায্য চাওয়া আর কি, তো এখানে আস্কের সাথে ফর হবে। ইউ ক্যান আস্ক ফর হেল্প, তুমি সাহায্য চাইতে পারো বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার, হটলাইন নাম্বারে ডায়াল করে। এরপর দেখুন, রুনা ইজ ড্যাশ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো টলেস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্মের মধ্যে আছে, আমরা জানি যদি অ্যাডজেক্টিভের সাথে যদি ইএসটি থাকে সেটা হচ্ছে আপনার সুপারলেটিভ ফর্মে থাকে, আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল হচ্ছে আপনার দা বসে। এরপর হচ্ছে হি ওয়াজ ব্রন ড্যাশ এ রিচ ফ্যামিলি। তো এখানে বর্ণের সাথে আমরা জানি কি বসে, ইন বসে, জন্মগ্রহণ করা অর্থে এটার সাথে সবসময় আপনি ইন ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ভিশন 2021 এইমস ড্যাশ মেকিং বাংলাদেশ এ মিডল ইনকাম কান্ট্রি। তা আমরা জানি এইম অ্যাট, লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতে এম এর সাথে সবসময় কি হয়, অ্যাট ইউজ করতে হয়, তার মানে এখানে এইম এর সাথে হবে আপনার অ্যাট। এরপর একটু খেয়াল করুন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অব্লিগেট। অব্লিগেটের অ্যাডজেক্টিভ কি হবে, মনে রাখবেন অব্লিগেটের অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার অব্লিগেটরি, আর অব্লিগেটের নাউন হচ্ছে আপনার অব্লিগেশন। আমরা জানি যদি কোনো ওয়ার্ডের শেষে টিই ডাবল এস থাকে, তাহলে যদি আই ও এন বসাই দিই তখন এটা নাউন হয়ে যাবে। যদি বলি কি যে প্রমোটের শেষে আছে টিই আছে, তো এটা নাউন হবে কি, প্রমোশন হবে, এটা নাউন। এছাড়া আরও অনেক ওয়ার্ড আছে এরকম যে সিলেক্ট, সিলেকশন, ইলেকশন, তার মানে এখানে টি আছে, এখানে টি আই ওয়ান বসাই দিলে নাউন হয়ে যায়, তার মানে টি ডাবল এস থাকলে আই ওয়ান বসাই দিলে আপনার নাউন হয়ে যাবে। যদি বলি এক্সপ্রেসের শেষে কিন্তু ডাবল এস আছে, এটা নাউন হবে এক্সপ্রেশন, তার মানে অব্লিগেটের শেষেও টিই আছে, এটা নাউন হবে অব্লিগেশন, আর এটার অ্যাডজেক্টিভ হবে আপনার অব্লিগেটরি। আশা করি ব্যাপারটাও বুঝতে পারছেন। এরপর দেখুন, হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই স হিম গো টু দ্য গার্ডেন। তো এটাকে প্যাসিভ করার জন্য আমরা জানি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ করার প্রথম কন্ডিশন হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসা, তো আমরা হিম থাকলে আমরা এখানে হি বসাইতে পারি, আর স যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার বসে, হি এর সাথে কখনো ওয়ার হয় না, ওয়াজ হবে। আর স এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আপনার সিন হবে। তো এখানে আছে গো, তো এখানে আমরা লিখতে পারি টু গো। এরপর আছে টু দ্য গার্ডেন, টু দ্য গার্ডেন, তার মানে দেখুন উই ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন, এটাই হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপরে দেখুন, এখানে আছে হাউ উইল ইউ ক্রস দ্য রুট, দিস ইজ অ্যান ড্যাশ সেন্টেন্স। এটা কি, এই সেন্টেন্সটা কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নাকি এক্সক্লামেটরি সেন্টেন্স? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে হাউ থাকে, আবার এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে হাউ থাকে। এখন বুঝবেন কিভাবে যে কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স আর কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? হাউ অথবা হোয়াট থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে হাউ বা হোয়াট থাকতে পারে, এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমেও হাউ বা হোয়াট থাকতে পারে। একটু খেয়াল করবেন যে যদি বলি কি যে হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, এই প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস এর এক্সামগুলোতে আসছে। দেখুন হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, তো এখানে হাউ আছে প্রথমে আর শেষে হচ্ছে আপনার ভার্ব দেওয়া আছে। তো যে সেন্টেন্সের প্রথমে হাউ বা হোয়াট থাকবে এবং শেষে ভার্ব থাকবে সেটা মনে করে রাখবেন, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আর যে সেন্টেন্সের প্রথমে হাউ থাকবে কিন্তু শেষে কোনো ভার্ব থাকবে না, নাউন বা প্রনাউন থাকতে পারে, সেটাই হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি বলি কি যে হাউ আর ইউ,
দেখুন হাউ আছে প্রথমে, শেষে কিন্তু কোনো ভার্ব নেই, এম ইজ আর ওয়াজ আর এগুলো নাই, তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে দেখুন হাউ উইল ইউ ক্রস দ্য রুট, শেষে রুট দেওয়া আছে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাই হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর দেখুন দ্য ওয়ার্ড গোল্ড ইজ আ ড্যাশ নাউন, গোল্ড কি নাউন সেটা জানতে চাইছে। মনে রাখবেন যেই জিনিসগুলোকে আমরা গণনা করি না কিন্তু ওজন করি, বা গণনা করতে পারি না কিন্তু ওজন করতে পারি, সেটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। গোল্ড যখন আমরা কিনি তখন কিন্তু এটাকে আমরা গণনা করে কিনি না, ওজন করে কিনি। তো এরকম ধরনের আরও আছে, যেমন ওয়াটার, ওয়াটার কিন্তু আমরা কাউন্ট করি না, এটাকে আমরা ওজন করি 1 লিটার 2 লিটার এভাবে। এরপর আছে আপনার সয়েল, অয়েল, এরপর হচ্ছে আপনার সুগার, এরকম আরও অনেক কিছু আছে যে জিনিসগুলোকে আমরা কি করি না, গণনা করি না কিন্তু ওজন করি। তো এটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। এরপরে আছে, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা প্রায় এক্সামে আসে, যে ইট ইজ টাইম উই ড্যাশ হোম। আমরা জানি ইট ইজ টাইমের পরে টু গো হইতে পারে, ওয়েন্ট হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন টু গো হবে আর কখন ওয়েন্ট হবে। যদি বলি যে ইট ইজ টাইম টু গো হোম, একটু খেয়াল করুন যে ইট ইজ টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, সাবজেক্ট যদি না থাকে তখন আপনি টু প্লাস ভি1 ইউজ করতে পারেন, টু প্লাস ভি1। আর যদি সাবজেক্ট থাকে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। দেখুন ইট ইজ টাইম আছে এখানে, এরপরে কিন্তু উই একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা থাকার কারণে এখানে টু গো না হয় হবে আপনার ওয়েন্ট হবে। কিন্তু যদি এই উইটা না থাকতো আমরা এখানে টু গো দিতে পারতাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর দেখুন হি ক্যান নট ওয়াক এ মাইল ড্যাশ 5 মাইলস, ফিল দ্য ব্লাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। দেখুন এখানে আপনার জানতে চাইছে এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে। দেখুন মোর ওভার শব্দের অর্থ হচ্ছে যাই হোক, ওদি কিন্তু অর্থে এটা ব্যবহৃত হয়। আর লেট এলোন মানে হচ্ছে দূরের কথা আর কি। দেখুন হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইলই হাঁটতে পারে না, লেট এলোন 5 মাইলস, 5 মাইল তো দূরের কথা, 5 মাইল তো দূরের কথা, সে এক মাইলও হাঁটতে পারে না। তার মানে লেট এলোনটাই কিন্তু এখানে ওয়ার্ডের সাথে মিলতেছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখুন দ্য ম্যান কেম হেয়ার উইথ আ ভিউ টু, এখানে কি হবে। তো আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম যে লুক ফরওয়ার্ড টু, এরপর হচ্ছে উইথ এ ভিউ টু। তো এগুলো কিন্তু মাঝে মাঝে এই নিয়মটা না আসুক, সেম নিয়মটা এখানে উইথ এ ভিউ টু দিয়ে আসছে, আরেক সময় আসতে পারে আপনার লুক ফরওয়ার্ড টু। তো এই জন্য যদি আপনি এগুলো একটু ভালো করে দেখেন তখন আপনার এক্সামে আপনার কোশ্চেনগুলো কমন পড়ে যাবে। দেখুন উইথ এ ভিউ টু আছে এখানে, এরপরে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। লুক ফরওয়ার্ড টুর পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। এরপর দেখুন এটাও একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ইফ ইউ কেম টু টেক মি আই ড্যাশ উইথ হিম। তো এখানে আমরা কি উড গো ইউজ করবো নাকি উইল গো ইউজ করবো। আমরা জানি যে সেন্টেন্সের মধ্যে ইফ থাকে সেটা হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স। ইফ থাকলেই মনে করবেন কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স নর্মালি 3 ধরনের হয়, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তার মানে এটা সেকেন্ড কন্ডিশনে আছে। কিভাবে বুঝলাম, মনে রাখবেন ইফের পরে যদি পাস্ট টেন্স থাকে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর যদি ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। একটু খেয়াল করুন, যদি বলি কি যে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, এখানে দেখুন ইফের পরে ইফ থাকলেই কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ইফের পরে কাম, এটা হচ্ছে কাম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তো ইফের পরে প্রেজেন্ট টেন্স আছে মানে এটা ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল থাকলে সব সময় উইল হবে। আর যদি সেকেন্ড কন্ডিশনাল থাকে, দেখুন এখানে কাম ছিল, এটা হয়ে গেল ফার্স্ট কন্ডিশনাল, আর এখানে হচ্ছে কেম, পাস্ট টেন্স থাকলে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল থাকলে উড হবে, উড গো। মনে রাখবেন ফার্স্ট কন্ডিশন থাকলে উইল, আর সেকেন্ড কন্ডিশনে থাকলে উড গো হবে। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছেন। এখানে আছে 100 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। সিন্সের নিয়ম আমরা একটা পড়েছিলাম, যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হয় আপনার পাস্ট ইনডিফিনিট। সিন্সের পূর্বে যদি আপনার প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, সিন্সের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়।
তার মানে এখানে সিন্সের পূর্বে দেখুন হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে পরে হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটার মধ্যে আছে? কাজী নজরুল ইসলাম জয়েন্ট, এখানে হচ্ছে পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য ফার্স্ট ওয়ার্ড ওয়ার। তার মানে এটাই হচ্ছে কারেক্ট আনসার। আরেকটা মনে রাখতে পারেন যে সিন্সের পূর্বে যদি আবার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সিন্সের পূর্বে যদি আপনার পাস্ট ইনডিফিনিট হয় তখন পরে হবে আপনার পাস্ট পারফেক্ট। এভাবে মনে রাখুন যে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আবার সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট, এভাবে মনে রাখতে পারেন। এরপরে দেখুন হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। তো আমরা জানি এটা হচ্ছে ব্রেড, ব্রেড শব্দটা সব সময় কি হয়? সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। এরপর দেখুন কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এখানে আর্মি কোন নাউন জানতে চেয়েছে। তো আমরা জানি একটা সমষ্টিগত যে কোনো জিনিসই কী হয়? কালেকটিভ নাউন হয়। এরকম আরও অনেক ধরনের যদি এরকম আছে যে অডিয়েন্স, অডিয়েন্স হতো শ্রোতা, শ্রোতা কিন্তু একটা সমষ্টি বোঝায়, বা পিপল, বা মিটিং, অথবা টিম হতে পারে, বা ক্লাস হতে পারে। এই সবগুলো জিনিসই একটা সমষ্টিকে বোঝানো হয়েছে। তো এরকম সমষ্টি যদি বোঝানো হয় এগুলো সব সময় কী হয়? কালেকটিভ নাউন হয়। তার মানে আর্মি শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন এখানে আছে শাবাব অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। এখানে জানতে চাইছে আপনার অলওয়েজটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে ওয়ার্ডগুলো নাউনকে মডিফাই করে সেটা হয় আপনার অ্যাডজেক্টিভ, আর যে ওয়ার্ডটা আপনার ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। তার মানে এই অলওয়েজ শব্দটা রানসকে মডিফাই করছে, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এছাড়াও আমরা জানি অ্যাডভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করি সেটা সব সময় অ্যাডভার্ব হয়। যেমন যদি বলি কি দেখুন শাবাব অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, শাবাব সবসময় দ্রুত দৌড়ায়। তো কখন দৌড়ায় যদি আমরা প্রশ্ন করি, দৌড়ায়কে যদি কখন দৌড়ায় দিয়ে প্রশ্ন করি তখন উত্তরটা দেয় কিন্তু অলওয়েজ, সব সময় দৌড়ায়। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এরপর দেখুন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড বয়। এখানে জানতে চেয়েছে যে বয়টা আপনার কোন নাউন, এটা কি প্রপার নাউন না কমন নাউন না কালেকটিভ নাউন। তো আমরা প্রপার নাউনটা জানলাম কি যে সিঙ্গেল কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝানো হয় এককভাবে সেটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি কি যে সাকিব, সাকিব হচ্ছে একজন প্লেয়ারের নাম, একজন খেলোয়াড়ের নাম, তো একজনকে যদি বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার নাউন। এরপর যদি বলি যে প্লেয়ার, প্লেয়ার অর্থ হচ্ছে আপনার খেলোয়াড়, তো খেলোয়াড় তো এখানে শুধু সাকিবকে বোঝানো হয় না, যে কোনো খেলোয়াড় হতে পারে। আর কালেকটিভ নাউন হচ্ছে আপনার টিম, একটা সমষ্টিকে বোঝানো হয়েছে। প্রপার নাউনটা হচ্ছে স্পেসিফিক একজন ব্যক্তিকে বোঝাবে, আর কমনটা হচ্ছে ওই একটা জাতিকে বোঝানো হবে, আর কালেকটিভ নাউনটা হচ্ছে কয়েকটা জাতি একসাথে থেকে একটা সমষ্টিকে বোঝানো হবে। যদি আরেকটা এক্সাম্পল দেখি যে যদি বলি কি রবিন, রবিন হচ্ছে কি একটা ছেলের নাম, একটা স্টুডেন্টের নাম। এরপর যদি বলি যে স্টুডেন্টস, যদি বলি অর্থ ছাত্র, এখানে পুরো ছাত্র শ্রেণীটাকে বোঝানো হয়েছে। আর কালেকটিভে যদি আসি, যদি বলি ক্লাস, ক্লাসে কিন্তু কয়েকটা শ্রেণী একসাথে থাকে। দ্যাট মিন্স একজনকে যদি বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার, আর একটা জাতিকে বোঝানো হইলে কমন, আর কয়েকটা জাতিকে একসাথে যদি সমষ্টিগতভাবে বোঝানো হয় সেটা হবে আপনার কালেকটিভ নাউন। তো এখন যদি বলি কি যে রবিন একটা ছেলের নাম, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন, আর বয় হচ্ছে যে কোনো ছেলে হতে পারে, এখানে পুরো ছেলে জাতিটাকে বোঝানো হয়েছে, এজন্য এটা হচ্ছে আপনার কমন নাউন। এরপর দেখুন এখানে আছে দ্য অ্যাথলেটস মুভমেন্টস ওয়াজ রিস্ট্রেইনড, ফ্লুইড অ্যান্ড সিমিংলি এফোর্টলেস টু দ্য ভিউয়ার। এখানে জানতে চাইছে এই সেন্টেন্সটার মধ্যে কোথায় মিস্টেক আছে, মানে কোথায় ভুল আছে সেটা জানতে চাইছে। একটু খেয়াল করুন, দ্য অ্যাথলেটস মুভমেন্টস, এই সাবজেক্টটা হচ্ছে প্লোরাল। আমরা জানি সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্বটা অবশ্যই প্লোরাল হবে। তো এখানে দেখুন ওয়াজ আছে, তো এখানে ওয়াজের জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়ার লিখতে পারি। তো এভাবে আপনার পিন পয়েন্টিং এরুট থেকে আপনার কোশ্চেন এক্সামে থাকতে পারে। এরপর দেখুন এখানে আছে যে হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। তা আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে, এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে পরে হবে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে পাস্ট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হেড, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এছাড়াও আরেকটা নিয়ম আছে, নিয়মটা দেখার জন্য আপনি আরও কয়েকটা এক্সাম্পল দেখতে পারি আমরা।
দেখুন এখানে আছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে যদি আপনার কি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা অ্যাজ ইফ বা অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন হি স্পিক্স অ্যাজ দো, এখানে অ্যাজ দো এর পূর্বে কি আছে দেখুন স্পিক, প্রেজেন্ট টেন্স আছে, তো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা পরে কি লিখবো, পাস্ট টেন্স লিখবো। তো নো এর পাস্ট ফর্ম কি আমরা জানি, নিও হবে এখানে। অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স, মানে সিন্সের নিয়মটার মতো আর কি। এরপরে দেখুন হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট সেটা জানতে চাইছে। তো আমরা জানি যে তিনটা পার্সন এবং তিনটা প্রনাউন যদি একসাথে থাকে, যে তখন এটার ক্রমটা হচ্ছে যদি পজিটিভ কিছু বোঝানো হয়, দেখুন আই ইউ হি, এই ধরনের তিনটা পার্সন একসাথে থাকলে পজিটিভ যদি বোঝানো হয়, তখন আপনি 2 3 1 মানে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন ইউজ করবেন। আর যদি নেগেটিভ কিছু বোঝায়, তখন আপনি 1 2 3 123 123, আর পজিটিভ হচ্ছে 231 মানে 2 3 1। তার মানে একটু খেয়াল করুন হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট, তার মানে কারেক্ট। তো এখানে প্রেজেন্ট শব্দ আছে দুটার মধ্যে, প্রেজেন্ট কি একটা পজিটিভ ওয়ার্ড নাকি নেগেটিভ ওয়ার্ড, অবশ্যই পজিটিভ ওয়ার্ড। তো পজিটিভ ওয়ার্ড হলে আমরা 2 3 1 ইউজ করবো। দেখেন 2 3 1 কোথায় আছে, ইউ হচ্ছে জানি আমরা সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। আর নেগেটিভ ওয়ার্ডগুলোর ক্ষেত্রে 1 2 3 হবে। কেমন, যদি বলি কি যে আই ইউ অ্যান্ড হি আর গিলটি, তো এখানে গিলটি শব্দটা আমরা জানি একটা নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা জানি প্রথম কি হয়, ফার্স্ট পার্সন হয়, পরে সেকেন্ড পার্সন, পরে হচ্ছে থার্ড পার্সন। 123, তো এভাবে ক্রম অনুযায়ী আপনি পজিটিভ হলে এভাবে সাজাবেন, নেগেটিভ হলে এভাবে সাজাবেন। তো এটার আনসার হচ্ছে এটা, যেহেতু পজিটিভ ছিল। এরপর দেখুন ইট ইজ ইউ হো ড্যাশ টু ব্লেম, তো এখানে একটু খেয়াল করুন, এখানে আছে হো, আমরা জানি রিলেটিভ প্রনাউন যদি হো, এরপর আপনার হুইচ, এরপর হচ্ছে দ্যাট, এই টাইপের ওয়ার্ডগুলো যদি থাকে, তখন আপনার পূর্বে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী আপনার ভার্ব ইউজ করতে হবে। তো আমরা জানি ইউর পরে কি ইজ হয় নাকি আর হয়, অবশ্যই এখানে আর হবে। এরপর দেখুন হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, নিচের কোনটা ম্যাসকুলিন জেন্ডার সেটা জানতে চাইছে। তো এখানে অক্স হচ্ছে আমরা জানি ম্যাসকুলিন জেন্ডার, আর কাউ হচ্ছে ফেমিনিন জেন্ডার। তেমন জেন্ডার থেকে আপনার কোশ্চেন থাকতে পারে, তো ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে আপনার অক্স। এরপর দেখুন এখানে আছে আই উইশ ইফ আই ড্যাশ আ ক্রিকেটার, মনে রাখবেন ইফের পরে যদি কখনো ভি ভার্বের প্রয়োজন হয়, ইফের পরে যদি কখনো ভি ভার্বের প্রয়োজন হয়, এখানে অবশ্যই আপনার ওয়ার হবে। আই উইশ ইফ আই ওয়ার এ ক্রিকেটার, অনেক সময় আমরা বলি না যে ইফ আই ওয়ার এ কিং আই উইল হেল্প দ্য পোর, তো ইফের পরে যদি কখনো ভি ভার্বের প্রয়োজন হয়, এখানে আপনি অবশ্যই ওয়ার ইউজ করবেন। এরপর দেখুন হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, তো এখানে কি হবে, গিভিং আপ হবে না টু গিভ আপ হবে। তো আমরা জানি গিভ আপ অর্থ হচ্ছে পরিত্যাগ করা, তো হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল টু গিভ আপ স্মোকিং, মানে ধূমপান পরিত্যাগ করার জন্য। তার মানে এটা হচ্ছে আপনার কারেক্ট আনসার। গিভ আপ অর্থ হচ্ছে পরিত্যাগ করা, আর টু হচ্ছে আমরা জানি কি যে ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কনজাংশন আমরা টু ইউজ করতে হয়। এছাড়াও টু গিভ, এটা একটা ইনফিনিটিভ আছে, দেখুন হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল টু গিভ পরিত্যাগ করতে স্মোকিং ধূমপান, তো এই জন্য আমরা এখানে টু ইউজ করতে পারি। আর বার প্লাস আইএনজি কখনই হবে না এখানে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এরপরে দেখুন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, তো অল্টারনেটিভের সাথে আমরা জানি কি বসে টু, অল্টারনেটিভ টু অর্থ হচ্ছে বিকল্প, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং মানে প্রশিক্ষণের বিকল্প নেই, তো এখানে হবে আপনার টু হবে। প্রিপোজিশন থেকে আপনার দু একটা কোশ্চেন অবশ্যই থাকবে। এরপরে দেখুন হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, তো আমরা জানি এম এ আর্টিকেলের ব্যাপারটা আমরা পড়ছিলাম যে আর্টিকেল হচ্ছে যদি পাঁচটা ভাওয়াল সাউন্ড হয়, যে এ ই এ অ আ অ, এই পাঁচটা ভাওয়াল সাউন্ড যদি হয় তখন আমরা এন ইউজ করব, আর এই পাঁচটা ভাওয়াল সাউন্ড যদি না হয় তখন আমরা এ ইউজ করব। দেখুন এম রে যদি আমরা বলি এম, তো এখানে কিন্তু কি
এ উচ্চারণ হয়েছে। তো আমরা জানি এ ই এ অ আ এই উচ্চারণগুলো যদি হয় আমরা অবশ্যই এখানে এন ইউজ করতে পারি, আর এই উচ্চারণগুলো না হলে আমরা এ ইউজ করব। এরপর দেখুন হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট জানতে চাইছে। তো আমরা জানি ইয়েস্টারডে থাকলে সবসময় ওই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়। আরও কিছু ওয়ার্ড আছে যে এই ওয়ার্ডগুলো আপনি মনে রাখার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, যে ওয়াই এ ইয়া এল উ এল এ, এই ইয়ালুলা শব্দটা দিয়ে আপনি অনেকগুলো ওয়ার্ড মনে রাখতে পারেন। ওয়াইতে হচ্ছে আপনার ইয়েস্টারডে, আর এতে হচ্ছে আপনার এগো, আর এলুতে হচ্ছে লং, লং বলতে লং টাইম, লং এগো, এই ধরনের যত ওয়ার্ড থাকবে। আর এল এতে হচ্ছে লাস্ট, লাস্ট টাইম, লাস্ট ডে, এরকম লাস্ট যে ওয়ার্ডগুলোর সাথে থাকবে বা লং থাকবে বা এগো থাকবে বা ইয়েস্টারডে থাকবে, এগুলো সবসময় পাস্ট টেন্সে হবে। তো এখানে দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে আছে যেহেতু অবশ্যই এখানে পাস্ট টেন্সে হবে। এটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।